2022 সালের ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতির মানচিত্র হঠাৎ বদলে যায়। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে প্রবেশ করে এবং শুরু হয় 21 শতকের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল সংঘর্ষ। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে নয়, এটা শক্তি বনাম শক্তি, অর্থনীতি বনাম অস্ত্র ব্যবসা, ন্যারেটিভ বনাম বাস্তবতার যুদ্ধ। অনেকের কাছে এটি রাশিয়ার আগ্রাসন মনে হয়, আবার কারো মতে এটি ছিল বিশ্ব নেতৃত্বের নতুন করে পূর্ণ বিন্যাসের সূচনা। কিন্তু যুদ্ধের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এই সংঘর্ষে আসলে কে লাভবান হচ্ছে? এই ডকুমেন্টারিতে আমরা এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করব। এই প্রশ্নটির উত্তর খুঁজতে হলে প্রথমে যুদ্ধের পটভূমি বুঝতে হবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভৌগোলিকভাবে এটি ইউরোপ ও রাশিয়ার মাঝখানে অবস্থিত হওয়ায় সবসময় এটি একটি কৌশলগত গুরুত্ব বহন করেছে। রাশিয়ার দৃষ্টিতে ইউক্রেন শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ একটি অঞ্চল। অন্যদিকে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে গণতান্ত্রিক প্রভাব বলয়ের মধ্যে আনার চেষ্টা করতেছে। এই দ্বন্দ্ব ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত সামরিক সংঘর্ষে পরিণত হয়। যুদ্ধের শুরু থেকেই সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। দেশটির শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং অবকাঠামো প্রায় অচল হয়ে গেছে। কিন্তু একই সঙ্গে রাশিয়াও কম ক্ষতিগ্রস্ত হয়নি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, ব্যাংকিং নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত বিচ্ছিন্নতা রাশিয়ার অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ফলে প্রথম দৃষ্টিতে মনে হয় এই যুদ্ধে কেউই লাভবান হয়নি, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্ব রাজনীতির কিছু শক্তি এই সংঘর্ষ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হয়েছে। সবচেয়ে বড় লাভবানদের তালিকায় প্রথমেই আসে অস্ত্রশিল্প। যুদ্ধ মানেই অস্ত্রের চাহিদা বৃদ্ধি। ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হয়েছে, আর সেই সহায়তার বড় অংশ এসেছে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে। যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই সময় নতুন নতুন অর্ডার পেয়েছে। ইউরোপের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এবং নতুন অস্ত্র ক্রয় শুরু করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অস্ত্র ব্যবসা একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত সুযোগও তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ইউরোপের অনেক দেশ জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল ছিল, কিন্তু যুদ্ধের ফলে সেই নির্ভরতা কমে গেছে। ইউরোপ বিকল্প জ্বালানি উৎস খুঁজতে শুরু করেছে। এই সুযোগে যুক্তরাষ্ট্র তরল প্রাকৃতিক গ্যাস এনজিসি সরবরাহ করে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ জ্বালানির অংশীদারি হয়ে উঠেছে। ফলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউরোপ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে। ন্যাটো জোটও এই যুদ্ধের মাধ্যমে নতুন করে শক্তিশালী হয়েছে। আগে যেখানে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল, সেখানে যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ফিনল্যান্ড ও সুইডেনের মতো দেশ ন্যাটোর সদস্য হওয়ার সিদ্ধান্ত নেয়। এতে রাশিয়ার সীমান্তে ন্যাটোর উপস্থিতি আরও বেড়ে যায়, যা ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে চীন এই সংঘর্ষে সরাসরি অংশ না নিয়েও কৌশলগতভাবে লাভবান হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়া চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাধ্য হয়েছে। রাশিয়ার তেল ও গ্যাস চীন তুলনামূলক কম দামে পেয়েছে, যা তাদের শিল্প উৎপাদনে সহায়তা করেছে। একই সঙ্গে বিশ্ব রাজনীতির মনোযোগ ইউক্রেন সংকটে আটকে থাকায় চীন তার আঞ্চলিক কৌশলগুলোও ভালোভাবে দেখতেছে। অর্থাৎ বিশেষ করে তাইওয়ান ইস্যু নিয়ে আরও স্বাধীনভাবে পরিকল্পনা করতে পারতেছে চীন। রাশিয়ার ভেতরেও কিছু পরিবর্তন ঘটেছে, যা তাদের জন্য আংশিক লাভ হিসেবে দেখা যায়। জাতীয়তাবাদী আবেগ বৃদ্ধি পেয়েছে। জনগণের একটি বড় অংশ সরকারের পক্ষ একত্র হয়েছে। পশ্চিমা প্রযুক্তি ও পণ্যের উপর নির্ভরতা কমানোর চেষ্টা শুরু হয়েছে এবং চীন, ভারত ও অন্যান্য এশিয়া দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয়েছে। রাশিয়া বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকতেছে, যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে গভীর প্রভাব ফেলেছে।
জ্বালানির মূল্য বৃদ্ধি, খাদ্য সংকট, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত সব মিলিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তারা জ্বালানি ও খাদ্যের উচ্চ মূল্যের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ফলে যুদ্ধের প্রভাব শুধু ইউরোপ বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে। তথ্যযুদ্ধ এই সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং রাষ্ট্রীয় প্রচারণা সব মিলিয়ে তথ্য নিয়ন্ত্রণ একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে। কে আক্রমণকারী, কে রক্ষাকারী, এই বয়ান নিয়েও বিশ্বজুড়ে মতবিভেদ দেখা দিয়েছে। ফলে যুদ্ধ শুধু সামরিক নয়, এটি একটি মানসিক ও তথ্যগত লড়াইও। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ বিশ্ব রাজনীতিকে দুই ভাগে বিভক্ত করার সম্ভাবনাও তৈরি করেছে। একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া চীন কেন্দ্রিক শক্তি। এটি একটি নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের সূচনাও হতে পারে, যেখানে সরাসরি সংঘর্ষের বদলে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং প্রভাবের প্রতিযোগিতা চলবে। সব দিক বিশ্লেষণ করলে দেখা যায় এই যুদ্ধই সরাসরি লাভবান হয়েছে অস্ত্রশিল্প ও প্রতিরক্ষা ব্যবসা। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র তার প্রভাব বাড়িয়েছে, ন্যাটো শক্তিশালী হয়েছে এবং চীন অর্থনৈতিক সুবিধা পেয়েছে। রাশিয়া কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক লাভ পেলেও অর্থনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন ও তাদের দেশের সাধারণ মানুষ। এই যুদ্ধ আমাদের একটি কঠিন বাস্তবতা মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে মানবিকতার চেয়ে স্বার্থ বড়। যুদ্ধের ময়দানে প্রাণ হারায় সৈনিক ও সাধারণ মানুষ, কিন্তু সিদ্ধান্ত নেয় রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিগুলো, এবং শেষ পর্যন্ত লাভবানও হয় তারা, যারা সরাসরি যুদ্ধ করে না, বরং যুদ্ধকে কৌশল হিসেবে ব্যবহার করে। ভবিষ্যতে এই সংঘর্ষের প্রভাব আরও গভীর হতে পারে। বিশ্ব নতুন জোটে বিভক্ত হতে পারে, অস্ত্র প্রতিযোগিতাও বাড়তে পারে এবং অর্থনৈতিক ভারসাম্য পরিবর্তিত হতে পারে। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘর্ষ নয়, এটি ভবিষ্যৎ বিশ্বের রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি বড় ঘটনা। সবশেষে আবার প্রশ্ন একটাই সামনে আসে, এই যুদ্ধ কি সত্যি শেষ হবে, নাকি এটি একটি দীর্ঘস্থায়ী বৈশ্বিক প্রতিযোগিতার শুরু? তবে ইতিহাস বলে বড় যুদ্ধের পরে বিশ্ব বদলে যায়। হয়তো এই যুদ্ধ সেই পরিবর্তনের সূচনা, যেখানে নতুন শক্তির উত্থান হবে, পুরনো শক্তির প্রভাব কমবে এবং বিশ্ব রাজনীতি নতুন করে এক অধ্যায়ে প্রবেশ করবে।